স্ক্রিনটা? জি স্যার। একটু ফ্যানটা দিয়ে দিব দাও তো, বালি যে এখনো ইয়ে করছে সবকিছু হাতে শক্ত করে না, ফ্যানটা দিয়ে দিও। ওকে বলো ফ্লোরটা আর একটু পানি দিয়ে মুছে নিতে। আরে আমি তো ক্লাসে আছি অনলাইনে, হ্যাঁ পরে দিয়ে কথা বলবো। হেড স্যার সাথে তুমি কথা বলো, হেড স্যার তোমাকে খুঁজছে, কন্ট্যাক্ট করো মোবাইলে, স্যার তোমাকে খুঁজে। আচ্ছা, আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করব। আর টেস্টের হাইপোথিসিস টেস্টিং, ওটার মধ্যে আমরা মোটামুটি কিভাবে করবে করেছি, কিন্তু টেস্টগুলি আমরা কোলিশন রিগ্রেশন এই চ্যাপ্টারটা পড়ে আমরা টেস্টগুলি শিখে ফেলবো কিভাবে টেস্ট করে। যেহেতু কোলিশন এবং রিগ্রেশনটা আমাদের এই দুইটা কোএফিসিয়েন্ট আলাদা টেস্ট করতে হয় এবং তোমাদের প্র্যাকটিক্যালও এগুলি টেস্ট আছে, সেই কারণে আমি এই দুইটা চ্যাপ্টার একত্রে এবং একটার সাথে আরেকটা সম্পৃক্ততা আছে, তো এটি তোমাদের এই কারণে আমি আগে এই ক্লাসটা এই চ্যাপ্টারটা আগে নিচ্ছি। দেখো এখানে আমরা যদিও অনেক জায়গাতে কোরিলেশনটা আগে পড়ে থাকি, এই বইটাতে রিগ্রেশনটা নিয়ে আলোচনাটা আগে করেছি, কিছু আসে যায় না। আমি আরেকটা কথা বলিনি, তোমাদের এতদিন যে আমি যে হ্যান্ডআউট দিয়েছিলাম সেটি মূলত এই বইটা ফলো করেই দিয়েছিলাম। অনেক কিছু হয়তোবা আমি সরাসরি ভাবে তোমাদের বই থেকে যা আছে সবকিছু না দিয়ে কিছু হয়তোবা কারেকশন করেছি, কিছু এমন হয়েছে বাদ দিয়ে দিয়েছি। তো এখন আমি যেখান থেকে পড়াচ্ছি এটা সরাসরি বইয়ের একটা চ্যাপ্টার, প্রফেসর ডক্টর রশিদ আহমেদ স্যার ওনার বইয়ের সফট কপি থেকে আমি এই চ্যাপ্টারটা আর কি এক স্যার থেকে নিয়েছি। যেহেতু আলাদা টাইপ করাটা সময় সাপেক্ষ ব্যাপার, তাই বই থেকে সরাসরি পড়াচ্ছি এবং তোমাদের এই চ্যাপ্টারটা আমি ইমেলে পাঠিয়ে দেব তোমাদের কাছে। কাজেই সবগুলি জিনিস লাগবে না, যে জিনিসগুলি আমি পড়াবো ওগুলি তুমি তোমরা খাতাতে এন্ট্রি করে বা লিখে রাখবে, যাতে তোমাদের সুবিধা হয় পড়বার সময়। আর চ্যাপ্টারটা পড়ালে সবকিছু দিয়ে দিচ্ছে, এইটুকু সুবিধা হবে যে তোমরা যে কোনোটা বোঝার জন্য অনেক সময় রেফারেন্স থাকে, তখন আগে পরে যে কোনোটা তোমরা দেখতে পারবে, বুঝতে পারবে, এই সুবিধাটা হবে। অর্থাৎ হার্ড বই কেউ যদি করোনার প্রবলেম কেটে গেলে আমাদের ডিপার্টমেন্ট থেকে নিতে চাও, ডিপার্টমেন্টও বই পাওয়া যায় এবং ছাত্রছাত্রীদের জন্য একটা বিরাট কনসেশন আছে, সেটা দিয়ে বইটা সুন্দর কিনতে পারবে। আদারওয়াইজ আমার এই চ্যাপ্টার আমি আগের উইকে হ্যান্ড আউট দিয়েছি, এখনকার গুলি যে কয়টা চ্যাপ্টার আছে সরাসরি ওই বই থেকে আমি পড়ানোর চেষ্টা করছি। বিশেষ করে অন্য বই থেকে পড়লে আপত্তি নেই, কিন্তু এই বইটাতে কিছু তোমাদের বুঝতে সুবিধা হবে, সহজ ভাবে আছে, আর সফট কপিটা আমার কাছে অ্যাভেলেবল হওয়াতে আমি এখান থেকে পড়াচ্ছি। এখানে আমি প্রথমে কোরিলেশন পড়াবো, যদি এই বইতে রিগ্রেশনটা দিয়েছে ফার্স্টে, আমি প্রথমে কোরিলেশনটা পড়িয়ে তারপর রিগ্রেশনের মধ্যে যাব। তো অধিকাংশ বই আমি অনার্স যে বইগুলি পড়ে এসেছি সেখানে আসলে কোরিলেশনটা আগে আর কি। তো স্যারের রিগ্রেশন দেওয়ার একটু কারণ আছে, তো উনি মনে করেছেন রিগ্রেশনটা আগে দিই, তবে দুইটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটার সাথে আরেকটা সম্পর্ক আছে। রহিম আর করিম দুজনে হলে একই বেডে আছে, এখন যদি বলে রহিম যদি বলে যে করিম আমার বেডে থাকছে, আর করিম যদি বলে রহিম আমার বেডে থাকছে, তা আপত্তি নেই, দুটো একই, সমস্যা নেই, এই দুইটার সাথে সম্পৃক্ততা রয়েছে, একটা আরেকটার সাথে খুবই হাইলি কানেক্টেড। তা আমরা কোরিলেশন জিনিসটা কি এটি বোঝার জন্য প্রথমে, আমি জানি না এই শব্দটা তোমরা এর আগে কখনো যথাসম্ভব এসএসসি বা ইন্টারমিডিয়েট লাইফে সংশ্লেষ নাম করে কোনো কিছু, সংশ্লেষাঙ্ক, সংশ্লেষ, তোমরা এরকম শব্দ বাংলায় পড়েছো মনে হয়, পড়েছো? সংশ্লেষাঙ্ক বা সংশ্লেষ বায়োলজিতে বুঝিয়েছেন। আচ্ছা ঠিক আছে, এইটাই আসলে ইংরেজিতে এটাকে কোরিলেশন
আর সংশ্লেষণটাকে কোরিলেশন কোএফিসিয়েন্ট বলা হয়ে থাকে। এখানে কি লিখেছে দেখো, সাইমালটেনিয়াস চেঞ্জ অর মিউচুয়াল লিনিয়ার ইন্টারডিপেন্ডেন্স অফ টু অর মোর ভেরিয়েবলস ইজ কল্ড কোরিলেশন। এখানে তবে ওই দুটা ভেরিয়েবল অবশ্যই আমাদের কোয়ান্টিটেটিভ নেচারের ভেরিয়েবল হতে হবে। কোয়ালিটেটিভ নেচারের ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা কোরিলেশন বের করতে পারবো না। যেমন ধরো ছাত্রছাত্রীদের আরেকটা ব্যাপার আছে, আমরা ধরো তাদের ছাত্রছাত্রীদের উচ্চতার সাথে ওজনের সম্পর্ক আমরা বের করতে চাইলে কোরিলেশন বের করতে পারবো, কারণ একই ছাত্রের বা একই ছাত্রীর ওজন কত, উচ্চতা কত, তখন ওজনের সাথে তার উচ্চতার একটা সম্পর্ক আমরা বের করতে পারবো। স্বাভাবিকভাবে উচ্চতার সাথে ওজনের সম্পর্ক আছে, কি রকম বলতো? উচ্চতা বাড়লে ওজন কমে নাকি বাড়ে? বলো। বাড়ে তো স্যার। বাড়ে, অর্থাৎ একটা ভেরিয়েবল বাড়ার সাথে সাথে, মান বাড়ার বৃদ্ধির সাথে সাথে যদি আরেকটা ভেরিয়েবলের মান বৃদ্ধি পায়, তাহলে এটা পজিটিভ কোরিলেশন হিসেবে আমরা বলে থাকি। হ্যাঁ, আর যদি একটা বৃদ্ধির সাথে সাথে আরেকটা হ্রাসপ্রাপ্ত হয়, তাহলে ওইটাকে আমরা নেগেটিভ রিলেশনশিপ বা নেগেটিভ কোরিলেশন বলে থাকি। কোরিলেশন কিন্তু লিনিয়ার রিলেশনশিপকে এখানে বুঝাবে শুধু। লিনিয়ার রিলেশনশিপ কি জিনিস? লিনিয়ার রিলেশনশিপটা আমি তোমাদের একটু দেখাই। লিনিয়ার রিলেশনশিপটা হলো মূলত, আমি এক কাজ করি, একটু এখান থেকে বেরোতে হবে আমাকে, হোয়াইট বোর্ড ব্যবহার করছি। ধরো ওয়াই, সরি অসুন্দর হয়ে গেছে, y is equal to 20 plus 2x, এটা একটা রিলেশনশিপ আছে। ধরো আমরা এখানে ইন্টারসেপ্ট টার্ম 20 আর স্লোপ হলো 2, মানে x এর দেখো প্রতি ইউনিট বৃদ্ধির সাথে সাথে y এর পরিবর্তন কত হবে। x ইজ ইকুয়াল টু যদি আমার 1 বসাই, তাহলে আমরা y এর মান কত পাচ্ছি? y এর মান y ইজ ইকুয়াল টু 22 পাচ্ছি। x এর মান যদি তুমি 2 বসাও, তাহলে কত পাচ্ছ? y এর মান কত পাচ্ছ? 24। x এর মান যদি 3 বসাও, এইভাবে আমরা দেখছি যে x এর প্রতি ইউনিট বৃদ্ধির সাথে সাথে y এর যে পরিবর্তনটা হচ্ছে, অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে, এই ক্ষেত্রে 2 ইউনিট করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে 2 ইউনিট বৃদ্ধি পাচ্ছে। আমরা এখানে দেখছি একটা ভেরিয়েবলের প্রতি ইউনিট বৃদ্ধির সাথে সাথে আরেকটা ভেরিয়েবলের যে বৃদ্ধিটা হচ্ছে সেটা কনস্ট্যান্ট রেটে হচ্ছে। কাজে আমরা x এর সাথে y এর এখানে যে রিলেশনশিপটা, সেটাকে লিনিয়ার হিসেবে আমরা বিবেচনা করছি। তার মানে কোন ভেরিয়েবল যদি এরকম, দুটো ভেরিয়েবল এরকম থাকে, তাদের একটা ভেরিয়েবলের বৃদ্ধির সাথে সাথে আরেকটা ভেরিয়েবলের কনস্ট্যান্ট, যেমন একটা ভেরিয়েবলের 1 ইউনিট বৃদ্ধির সাথে সাথে আরেকটা ভেরিয়েবলের আমরা দেখছি এখানে কনস্ট্যান্ট রেটে বৃদ্ধি পাচ্ছে, তো কাজে আমরা এটা লিনিয়ার রিলেশনশিপ বলতে পারি। আবার যদি আমরা নেগেটিভ রিলেশনশিপ হতো, তাহলে স্লোপের আগে দিয়ে মাইনাস সাইন হতো, এখানে প্লাসের জায়গাতে মাইনাস চিহ্ন হতো, এখানে মাইনাস চিহ্ন বসিয়ে দিতাম, এবং আমরা তখন এটাকে বলতাম যে এটা তো ডাউনওয়ার্ড স্লোপিং, এবং সেই ক্ষেত্রে আমরা বলতাম যে x এর প্রতি ইউনিট বৃদ্ধির সাথে সাথে y হ্রাস প্রাপ্ত হচ্ছে 2 ইউনিট করে। অর্থাৎ কাজেই একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবলের সম্পর্কটা যদি পজিটিভ হয় তাহলে বৃদ্ধি পাবে, আর যদি নেগেটিভ হয় তাহলে হ্রাস পাবে। তাহলে আপওয়ার্ড স্লোপিং হবে পজিটিভ রিলেশনশিপের ক্ষেত্রে। আবার ওই ক্ষেত্রে আমরা কোরিলেশনটাও যদি সম্পর্ক কোরিলেশনের মাধ্যমে বলি, তখন পজিটিভ পাবো, পজিটিভ কথাটা ব্যবহার করব। আর যদি আমরা
ডাউনওয়ার্ড স্লোপিংটা পাই, তখন আমরা নেগেটিভ কোরিলেশন শব্দটা ব্যবহার করে থাকি। কাজে এখানে কোরিলেশন মানে হলো লিনিয়ার রিলেশনশিপ। সবসময় তোমাদের মনে রাখতে হবে দুইটা ভেরিয়েবলের মধ্যে, কোয়ান্টিটেটিভ মেথডের দুইটা ভেরিয়েবলের মধ্যে লিনিয়ার রিলেশনশিপটা, এবং এক্ষেত্রে এমন হবে যে একটা ভেরিয়েবলের প্রতি ইউনিট বৃদ্ধির সাথে সাথে আরেকটা ভেরিয়েবলের বৃদ্ধি বা হ্রাস সেটা যদি কনস্ট্যান্ট রেট হয়ে থাকে, তাহলে ওই দুটো ভেরিয়েবলকে আমরা লিনিয়ারলি রিলেটেড বলতে পারি, এবং এক্ষেত্রে কোরিলেশন শব্দটা ব্যবহার করতে পারি। কোরিলেশনের মধ্যে কে কাকে প্রভাবিত করেছে এই ব্যাপারটা নেই, এই ইন্টারডিপেন্ডেন্সি। কোরিলেশন আসলে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ তখনই যখন একে অপরকে প্রভাবিত করে বা একে অপরের উপর নির্ভরশীলতা। প্রভাবিত করার থেকে এখানে আমরা একে অপরের উপর নির্ভরশীলতাটা, উভয় উপরে নির্ভরশীলতা, সেটা আমরা কোরিলেশন সেক্ষেত্রে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড শব্দটা ব্যবহার করতে পারি যে ইন্টারডিপেন্ডেন্সির ক্ষেত্রে। তবে রিলেশনশিপটা অবশ্যই লজিক্যাল হওয়া দরকার। কোরিলেশন হতে গেলে যে সম্পর্কটা আমরা বিবেচনা করছি সেটি লজিক্যাল হওয়া দরকার। যেমন ধরো, লজিক্যাল বলতে কি বোঝানো হচ্ছে, যেমন যদি টুম্পাকে বেশি করে খাওয়ানো হয়, সেখানে যদি জিকুর শরীর স্বাস্থ্য মোটা হয়ে যায়, এরকম যদি কথা বলে, এটা লজিক্যাল না। হ্যাঁ, জিকু হয়তো বা টুম্পার বোন, টুম্পা খেলে জিকু মোটা হয়ে যাচ্ছে, এটা তো লজিক্যাল না। ধরো, গরুকে ঘাস বেশি করে খাওয়ানোর সাথে সাথে মালিক মোটা তাজা, মালিকের ওজন বৃদ্ধি পাচ্ছে। তো গরুর ঘাস খাওয়ানোর সাথে সাথে হয়তোবা দুধ বেশি দিচ্ছে আর দুধ খাচ্ছে মালিক, তাহলে গিয়ে ওজন বাড়তে পারে। কিন্তু আমরা যেহেতু সেই সম্পর্কে ক্লিয়ার ধারণা আমাদের এখানে দেওয়া হয়নি, ঘাস খাওয়ানোর সাথে সাথে মালিক মোটা তাজা হচ্ছে, এটা তো এখানে সরাসরি ভাবে বলা হচ্ছে না এই গাভীর দুধ বেশি হচ্ছে এবং সে দুধ মালিক খাচ্ছে, তা তো না। কাজে এই ধরনের সম্পর্ক বা লিনিয়ার রিলেশনশিপ যেটা কোরিলেশন বলছি, এটা আমরা আসলে বলা ঠিক হবে না। এই ধরনের কোরিলেশন যদি কেউ বলে থাকে তাহলে ওটাকে স্পিউরিয়াস কোরিলেশন বলা হয় বা ননসেন্স কোরিলেশন। এই ধরনের কোরিলেশনকে বলা হয় ননসেন্স কোরিলেশন, ননসেন্স। সো স্পিউরিয়াস, স্পিউরিয়াস, হ্যাঁ, SPURIOS, স্পিউরিয়াস অর ননসেন্স কোরিলেশন। কাজেই এটা লজিক্যাল হতে হবে, এই জিনিসটা কোরিলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর হলো লিনিয়ার রিলেশনশিপ হতে হবে, আর হলো ইন্টারডিপেন্ডেন্সি তাদের মধ্যে কোরিলেশন হতে গেলে এই জিনিসগুলি খুব গুরুত্বপূর্ণ বিবেচনা করা। এখন আমি এটা মুছে ফেলি, সরি। এখন নন লিনিয়ার রিলেশনশিপ আছে, যেমন আমি নন লিনিয়ার রিলেশনশিপ তোমাদের দেখাতে পারি কিরকম করে। ধরো, আমাদের একটা ইকুয়েশন যদি আমরা এইভাবে লিখি, সরি, এই এমন করে লিখি y ইজ ইকুয়াল টু, ধরো 2x স্কোয়ার, এটা আমরা জানি একটা নন লিনিয়ার ইকুয়েশন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে x এর মান 1 ইউনিট যদি হয় 1 বসাই, তাহলে আমরা y পাচ্ছি কত, 2। y কত পাচ্ছি, 2 পাচ্ছি, y ইকুয়াল টু 2 পাচ্ছি। অপরদিকে x এর মান যদি 2 বসাই, আমরা y এর মান কত পাচ্ছি, 8 পাচ্ছি। আমরা x এর মান যদি 3 বসাই, তাহলে y ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 18। পাচ্ছি। তাহলে লক্ষ্য করো তো, আমরা দেখছি যে x এর প্রতি ইউনিট বৃদ্ধির সাথে সাথে y এর মান কিন্তু কনস্ট্যান্ট রেটে বৃদ্ধি পাচ্ছে না। প্রথমে y এর মান 2 হলো, তারপরে x আরো 1 ইউনিট বৃদ্ধি করলাম, তখন 8 হলো, তার বৃদ্ধি পেল মাত্র আমরা দেখছি 6। এরপরে আরো যখন 1 ইউনিট বৃদ্ধি করে 3 করলাম x এর মান, তখন y এর মান পাচ্ছি আমরা 18, অর্থাৎ বৃদ্ধি পেল আগের স্টেপের সাথে পার্থক্য 10। তাহলে আমরা দেখছি যে x এর প্রতি ইউনিট বৃদ্ধির সাথে সাথে y কনস্ট্যান্ট রেটে বৃদ্ধি পায়নি। সো এই ক্ষেত্রে আমরা x এর সাথে y রিলেশনশিপটাকে লিনিয়ার বলতে পারি না, এটা একটা
নন লিনিয়ার রিলেশনশিপ। তো এরকম রিলেশনশিপের ক্ষেত্রে আমরা কোরিলেশনটা এই শব্দ ব্যবহার করব না, বা কোরিলেশন এর মান যেটা আমরা মেজার করি, কোরিলেশনটা যেটাকে কোরিলেশন কোএফিসিয়েন্ট বলে থাকি, অর্থাৎ সম্পর্কের মাত্রা কতটুকু ডিগ্রি, সেটা আমরা এরকম সম্পর্কের ক্ষেত্রে তা করব না। সবাই বুঝতে পেরেছো লিনিয়ার নন লিনিয়ার? বুঝতে পেরেছো? জি স্যার। দ্যাটস ওকে। তাহলে দেখো আমাদের এরপরে কি বলা আছে, বাইভেরিয়েট পপুলেশন একটা শব্দ আছে। এই বাইভেরিয়েট আমরা এতদিন যে পড়াশোনা করে এসেছি এটা ইউনিভেরিয়েট। এখন বাইভেরিয়েট কথাটা কখন অ্যাপ্রোপ্রিয়েট? বাইভেরিয়েট, মাল্টিভেরিয়েট বা ট্রাইভেরিয়েট এরকম। যেমন বাইসাইকেল, বাইসাইকেলের বাংলা তোমরা দ্বিচক্রযান, হয়তোবা দ্বিচক্রযান বললে, চক্র মানে চাকা, দ্বিচক্রযান। তো বাইভেরিয়েট এখানে দুটি চলক একসাথে, ভেরিয়েবল দুটি একসাথে, কিরকম যে আমরা প্রত্যেক স্টুডেন্ট থেকে দুটি ইনফরমেশন নিচ্ছি। কিরকম যে তার ওজন কত, তার উচ্চতা কত, এরকম। তাহলে এটাকে বাইভেরিয়েট বলবো। যেমন আমরা হাজবেন্ড ওয়াইফ, এই প্রত্যেকটাকে এক একটা কাপল, দম্পতি, জায়া যোগপতি দম্পতি আমরা ছোটবেলা পড়েছি। তাহলে এই যে জায়া এবং পতি উভয়ের বয়স যদি কালেক্ট করি, তাহলে প্রত্যেকটা কাপলের হাজবেন্ডের বয়স কত, ওয়াইফের বয়স কত, তারপর আমরা এরকম এই হাজবেন্ড ওয়াইফের বয়সের মধ্যে যদি একটা সম্পর্ক বের করি কোরিলেশনের মাধ্যমে, আমরা পেতে পারি, এবং এটা লজিক্যাল। স্বাভাবিকভাবে হাজবেন্ডের বয়সের সাথে ওয়াইফের বয়সের একটা সম্পর্ক আছে, সেটা আমরা জানি যে হাজবেন্ডের বয়স বাড়লে স্বাভাবিকভাবে ওয়াইফের বয়সও বাড়ে। সো হাজবেন্ডের বয়স কম হলে ওয়াইফের বয়স কম হবে, স্বাভাবিক। এখন হয়তোবা কেউ বলতে পারে স্যার ওনার বয়স অনেক কিন্তু উনি কচি বাচ্চা কাউকে বিয়ে করেছে, সেটা এক্সেপশনাল কোনো কেস হতে পারে। কিন্তু সাধারণত বেশি বয়স্ক ছেলে কম বয়স্কা মেয়েকে বিবাহ করেন না সাধারণত। কারণ এখানে অনেক কারণ আছে, অনেক কারণ আছে। কারণ কি? কারণ যাদের বয়স বেশি হয়ে যায় তাদের মন মানসিকতাটা একটু যেরকম থাকে, যাদের বয়স কম তাদের মন মানসিকতা একরকম থাকে না। তখন সংসার জীবনে দেখা যায় একটা অশান্তি হয়। একজনে চাচ্ছে এখন হয়তো বা পার্কে ঘুরতে, আরেকজন চাচ্ছে যে না আমি ধর্মীয় এই কাজটা করব। তখন দেখা যায় জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। একজন চাচ্ছে পিকনিকে যাবে, আরেকজন চাচ্ছে যে না আমি ভালো ঘরে বসে থাকবো, আমার ইচ্ছে করছে না এত ঘোরাঘুরি করতে। তখন অনেক সমস্যা, জটিল পরিস্থিতি হতে পারে। সেই কারণে বয়স একটা ফ্যাক্টর। এখানে আমরা সাধারণত ছেলেদের ক্ষেত্রে 21 বছর বয়সে বিবাহ করতে পারে, আর মেয়েদের ক্ষেত্রে আমাদের দেশে 18 বছর কথা বলা হয়েছে। তো কাজে আমরা দেখছি যে স্বাভাবিকভাবে ছেলের বয়সটা একটু বেশি মেয়ের বয়সের তুলনায় হয়ে থাকে। এখন কেউ যদি দুইজনে ইয়ার মিট, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, সেটি অন্য কথা। হয়তো বা তাদের ক্ষেত্রে কোনো কারণে ছেলের বয়সের তুলনায় মেয়ের বয়স 2 মাস বেশি হয়ে যেতে পারে, 6 মাস বেশি হয়ে যেতে পারে, এটা ব্যাপার না। কিন্তু সাধারণত আমরা দেখতে পাই যে ছেলের বয়সটা মেয়ের বয়স থেকে একটু বেশি থাকে। তো এখানে তাহলে আমরা দেখছি যে একটা সম্পর্ক আছে, ছেলের বয়স বাড়লে মেয়ের বয়সও বাড়ে। তো আমরা কমলে কমে, কাজে এই ক্ষেত্রে আমরা কোরিলেশনটাকে বলবো পজিটিভ কোরিলেশন। যদি বাড়ে আরেকটা বাড়ে তাহলে, বা কমে আরেকটা কমে, তাহলে পজিটিভ কোরিলেশন। আর যদি একটা বাড়লে আরেকটা কমে, অথবা একটা কমলে আরেকটা বাড়ে। যেমন ধরো প্রেসার যদি বাড়ানো হয় বেলুনের মধ্যে, তাহলে ভলিউমটা স্বাভাবিকভাবে কমবে। এখানে প্রেসার বাড়ালে ভলিউম কমে, কাজে প্রেসারের সাথে ভলিউমের সম্পর্কটা
আমরা বলতে পারি নেগেটিভ রিলেশনশিপ এখানে। একইভাবে আমরা সাধারণত ল অফ ডিমিনিশিং, যেমন লাক্সারিয়াস গুডস এর ক্ষেত্রে যে সমস্ত শৌখিন যে সমস্ত দ্রব্যাদি রয়েছে, ধরো সেগুলির দাম বাড়লে সাধারণত ওগুলির ক্ষেত্রে ডিমান্ডটা কমে যায়, দাম প্রাইস বাড়ার সাথে সাথে ডিমান্ড কমে যায়। হ্যাঁ, কিন্তু নিত্য প্রয়োজনীয় নেসেসারি গুডস এর ক্ষেত্রে তা হয় না, সেগুলি অতটা না। যেমন যদি চালের দাম বেড়ে যায়, আমরা কি ভাত খাবো না? আমরা ভাত খাবোই। সরি, আমার একজন প্রফেসর টেলিফোন করেছে, আমি 1 মিনিট একটু ধরে কথা বলে নিই। হ্যাঁ স্যার, আছি মোটামুটি। এরপরে স্যার খবর খবর নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, কৃতজ্ঞতা জানাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, স্যার আপনার কাছে কৃতজ্ঞতা এবং ঋণী আমি, মানে কি বলবো। না না, আমি আমি আছি স্যার, আমি আছি এবং আমি হ্যাঁ, এলিজাও এসছে তো, এলিজাকে বলেছি স্যার, আজকে বলেছি স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ এসছে স্যার, ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করে এসছে, আপনার কন্ট্যাক্ট করে নেন স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমি অনলাইন ক্লাসে শুধু আপনার ফোন ধরেছি স্যার। হ্যাঁ ঠিক আছে স্যার, নমস্কার স্যার। আচ্ছা, তাহলে বাইবিরিট শব্দটা কিন্তু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা এটা একটু বলে নি, যে যখন আমরা দুইটা ইনফরমেশন নেব, প্রত্যেক স্টুডেন্ট থেকে দুইটা যে নিলাম, বা কাপল থেকে দুইটা ইনফরমেশন, হাজবেন্ডের ওয়াইফের, এইটা কিন্তু লক্ষ্য করতে হবে। আমি যদিও উদাহরণটা দিয়েছি কোরিশনের হাজবেন্ড ওয়াইফ, বয়স নিব, বয়স কম হতে পারে, বেশি, ঠিক আছে, কিন্তু বাইবিরিট শব্দটা যে কারণে বলেছি, যদি প্রত্যেকটা স্যাম্পলিং ইউনিট থেকে, অর্থাৎ আমি যদি স্টুডেন্টকে আমরা স্যাম্পলিং ইউনিট ধরি, প্রত্যেকের থেকে যদি দুইটা ইনফরমেশন নিয়ে থাকি, তাহলে ওইটাকে, ওই ডিস্ট্রিবিউশনটাকে আমরা বাইনারি ডিস্ট্রিবিউশন বলবো। আর যদি তিনটে ইনফরমেশন নিই, যেমন তোমার ইনকাম কত, তারপরে তোমার খরচ কত, তোমার সেভিংস কত, তাহলে কিন্তু আমার এটা ট্রাইভেরিয়েট হয়ে যাবে, বা আমরা মাল্টিভেরিয়েট বলতে পারি। দুইয়ের অধিক হলে ওটাকে মাল্টিভেরিয়েট শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। মাল্টিপ্লাগ, যেমন তোমরা আমরা বাসাতে মাল্টিপ্লাগ বলি না, এরকম আর কি। তাহলে মাল্টিভিরেট বাইভিরেট, কোরিলেশন হতে গেলে বাইভিরেট হতে হবে। কেন বাইভিরেট? কারণ একই ব্যক্তির দুইটা ইনফরমেশন। আমার ওজনের সাথে আমার বয়সের একটা সম্পর্ক আছে, কিন্তু আমার ওজনের সাথে আমার ওয়াইফের ওজনের কি সম্পর্ক আছে? সম্পর্ক নেই। কাজে এরকম যদি করা হয় তাহলে কিন্তু হবে না। এখন আমার এই 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 জমিতে আমি সার দিলাম, এই জমিতে উৎপাদন নিলাম আরেক জমির, তাহলে কিন্তু হবে না। মানে একই জমিতে কি পরিমাণ সার দিয়েছি, কি পরিমাণ উৎপাদন হয়েছে, এইরকম আর কি ব্যাপার। অর্থাৎ প্রত্যেকটা জমি থেকে দুইটা ইনফরমেশন, সারের পরিমাণ অথবা টোটাল খরচের পরিমাণ, টোটাল ইনকামের পরিমাণ, তাহলে কোরিলেশন শব্দটা প্রযোজ্য। এবং এই ধরনের ইনফরমেশনটা বা ডিস্ট্রিবিউশনকে আমরা বাইবিরিট ডিস্ট্রিবিউশন বলবো, বা এরকম পপুলেশনকে আমরা বাইবিরিট পপুলেশন বলে থাকি। তো কোরিলেশনটা বাইবিরিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট, অন্য ক্ষেত্রে নয়। তো অন্য ক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে ননসেন্স বা স্পুরিয়াস কোরিলেশন বলে থাকি, যেটা লজিক্যাল নয়। আর আরেকটা জিনিস মনে রাখবা, কোরিলেশন হতে গেলে অবশ্যই কোয়ান্টিটেটিভ হওয়া দরকার এবং লিনিয়ার রিলেশনশিপ হতে হবে, সম্পর্কটা লিনিয়ার হতে হবে। এবং লিনিয়ার আমি বুঝিয়েছি, একটা ভেরিয়েবলের কনস্ট্যান্ট রেটে এক এক করে আমি বৃদ্ধি করলাম, আরেকটা যদি কনস্ট্যান্ট রেটে বৃদ্ধি বা হ্রাস হয়ে থাকে, তখন আমরা সেই দুটো ভেরিয়েবল লিনিয়ারলি রিলেটেড আমরা বলে থাকি। এই জিনিসটা তোমাদের গুরুত্বপূর্ণ। এখন তাহলে আমরা কোরিলেশনটা বুঝে পেলাম যে সাইমালটেনিয়াস চেঞ্জ, একত্রে মিউচুয়ালি লিনিয়ার ইন্টারডিপেন্ডেন্স অফ টু অর মোর ভেরিয়েবলস ইজ কল্ড কোরিলেশন। এখন দুইটার ক্ষেত্রে বলছি, দুইয়ের অধিক হলে কোরিলেশন বলা হচ্ছে। কেন? দুইয়ের অধিক হলে ওটাকে মাল্টিপল কোরিলেশন বলা হয়, কিন্তু শব্দটা কোরিলেশন ঠিক আছে, সেই ক্ষেত্রে মাল্টিপল শব্দটা বলা হয়ে থাকে, তাই মোর শব্দটা আছে। তো তোমাদের সিলেবাসে সাধারণত দুইটার কথা বলা হয়েছে, তাই তোমাদের ক্ষেত্রে দুইটাই অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু ডেফিনিশনে দুইয়ের অধিক আমরা লিখতে পারি, সমস্যা নেই, কোরিলেশন বলে। যেমন আমরা মানুষ বলি, কিন্তু এরপরে ভাগ করি মেয়ে মানুষ, ছেলে মানুষ, এইভাবে কথা বলি। ঠিক কোরিলেশন অনেক রকম আছে, পার্শিয়াল কোরিলেশন আছে, মাল্টিপল কোরিলেশন আছে, সিম্পল কোরিলেশন আছে। যদি দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ লিনিয়ার বের করা হয়, তখন ওটাকে সিম্পল কোরিলেশন বলে থাকি।
তবে আমাদের বইতে সিম্পল শব্দটা ব্যবহার না করে এখানে কোরিলেশনে ব্যবহার করেছি। আর আরেকটা হলো কোরিলেশনের যখন আমরা এই লিনিয়ার রিলেশনশিপের মাত্রা সম্পর্কে কথা বলবো, মাত্রা। যেমন আমরা বলি অনেক সময় যে ও ওই ছেলে আর মেয়ে খুব ভালোবাসা, ওদের মধ্যে সম্পর্ক খুব ভালো, তো আত্মিক সম্পর্ক অনেক ভালো। এখন সম্পর্কের মাত্রাটা কেমন? মাত্রাটা আমরা কোরিলেশনের ক্ষেত্রে, কোরিলেশন যদি দুইটা ভেরিয়েবলের মধ্যে কোনো সম্পর্ক না থাকে তাহলে ওটাকে আমরা জিরো বলে আখ্যায়িত করি, সর্বনিম্ন মান কোরিলেশনের জিরো বলে থাকি। আর যদি সর্বোচ্চ একেবারে এমন সম্পর্ক যে হাইয়েস্ট ওয়ান কোরিলেশন, এখন কিরকম হবে? যেমন ধরো y is equal to twice x অথবা y is equal to 2 plus twice x, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটা পারফেক্ট রিলেশনশিপ হবে। অর্থাৎ এখানে আমরা দেখতেছি যে লিনিয়ার এবং এক্সাক্ট রিলেশনশিপ যদি হয় তাহলে আমাদের কিন্তু এরকম না যে শুধুমাত্র এমন যে ধরো আমি এরকম করতে পারি যে x এর মান y is equal to twice x, এটা বললো আমার কিন্তু কোরিলেশনের মান 1 পাবো। আমি যদি বলি y is equal to x, x আর y রিলেশনশিপ, x এর মান যা হবে y এর মান তা হবে, তাহলে কোরিলেশনের মান 1 পাবো। তা আমরা এমনকি y is equal to ধরো 4x plus twice x, তাও x এর সাথে y যে রিলেশনশিপ এখানে আমরা কিন্তু 1 পাবো, কারণ এগুলি এক্সাক্ট রিলেশনশিপ। আর আরেকটা ব্যাপার হলো এখানে কোরিলেশন কোএফিসিয়েন্টের মানটা আমি তোমাদের এর আগে যেমন চেঞ্জ অফ অরিজিন, চেঞ্জ অফ স্কেল এগুলি নিয়ে কথা বলেছি। অর্থাৎ ভেরিয়েবলের মানের সাথে কোন একটা ধরো ভেরিয়েবলের মান থেকে কিছু যদি বিয়োগ করি বা মানের সাথে কিছু যোগ করি তাহলে তাকে বলা হয় এটাকে বলা হয় চেঞ্জ অফ অরিজিন। আর যদি কিছু দিয়ে ভাগ করি ভেরিয়েবলকে বা গুণ করি তাকে বলা হয় চেঞ্জ অফ স্কেল। কাজে কোরিলেশন কোএফিসিয়েন্ট আমরা প্রমাণ করতে পারবো যে কোরিলেশন কোএফিসিয়েন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ চেঞ্জ অফ অরিজিন অ্যাজ ওয়েল অ্যাজ স্কেল। অর্থাৎ ভেরিয়েবলের মানগুলি থেকে যদি কিছু বিয়োগ করা হয় মানগুলি ছোট করার জন্য, আবার কিছু দিয়ে ভাগ করা হয়, তাহলে এই নতুন যে ভেরিয়েবল পাবো বিয়োগ করা ভাগ করার পর, এই নতুন ভেরিয়েবল দুইটার মধ্যে আমরা ধরো x1 আর x2 দুইটা ভেরিয়েবল আছে, এখন এদের মানগুলি থেকে কিছু বিয়োগ করে দিলাম নির্দিষ্ট মান, আবার কিছু দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমরা কিন্তু ছোট ছোট মানগুলি যে পাবো নতুন ভেরিয়েবল ধরো z1 আর z2 পেলাম, এই দুটার মধ্যে কোরিলেশন বের করলে আমি যা মান পাবো ওই আগের অরিজিনাল ভেরিয়েবল x1 আর x2 এর মধ্যে কোরিলেশন কোএফিসিয়েন্টের মান একই পাবো, কারণ কোরিলেশন কোএফিসিয়েন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ চেঞ্জ অফ অরিজিন অ্যাজ ওয়েল অ্যাজ স্কেল। কোরিলেশন কোএফিসিয়েন্টের মানের কোনো পরিবর্তন হয় না, কিছু ডাটা থেকে কিছু বিয়োগ করে দিলে কিছু দিয়ে ভাগ করে ছোট বানালেও কোরিলেশন কোএফিসিয়েন্টের মানের কোনো পরিবর্তন হয় না। অরিজিনাল ডাটা নিয়ে কাজ করলে যে কোরিলেশন কোএফিসিয়েন্ট পাবো এই আমরা পরে ট্রান্সফর্ম ভেরিয়েবল তাদের মধ্যে কোরিলেশন বের করলে একই রকম মানই পাবো, এই সুবিধাটা আছে। What is the degree of the relationship between variables and how can it measured and be measured? It can be measured. আমরা কার্ল পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট একটা ফর্মুলা তিনি আবিষ্কার করেছেন, কার্ল পিয়ারসন, তো ওনার কোরিলেশন কোএফিসিয়েন্ট ফর্মুলাটা আমরা ব্যবহার করব। আর if it is measured on the basis of a sample, its tests of significance may be necessary. যখন আমরা স্যাম্পল উপর ভিত্তি করে কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করব, যেমন তোমাদের ক্লাসে সবাই আমরা স্টাডি আওয়ারের সাথে মার্কস কত পেলাম এই সাবজেক্টে এটা যদি বের করতে চাই তাহলে কিন্তু আমরা যতজন স্টুডেন্ট আছো সবাইটা বের করলে ওটাকে পপুলেশন কোরিলেশন কোএফিসিয়েন্ট বলবো। আর যদি তোমাদের একজনও কম থাকে ওটা স্যাম্পল হয়ে যাবে। সেই ক্ষেত্রে যদি কত ঘন্টা পড়াশোনা করতে এই সাবজেক্টটা ধরো আর কত মার্কস পেলা, তখন আমরা যদি কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করি এটা স্যাম্পল, একজনও কম থাকলে স্যাম্পল, তখন এটাকে স্যাম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট বলবো। আর সেই ক্ষেত্রে আমাদের টেস্ট করার দরকার হবে, যেটা আমি হাইপোথিসিস টেস্টিং এ তোমাদের বুঝাবো। এই কার্ল পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট ফর্মুলা, এই ফর্মুলাটা সাধারণত এই যে এখানে এই দেখো, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ না আরো বড় করব? দেখা যায় স্যার। হ্যাঁ, কার্ল পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট এই ফর্মুলার মাধ্যমে সম্পর্ক যে আছে এবং কতটুকু ইন্টেন্সিটি বা এক্সটেন্ট অফ লিনিয়ার রিলেশনশিপ, কোরিলেশনের মাত্রাটা কতটুকু, পরিমাপটা মেজার করার জন্য আমরা
এই কার্ল পিয়ারসন কোলিশন কোএফিশিয়েন্ট ফর্মুলাটা ব্যবহার করে থাকি। তবে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা পপুলেশন কোলিশন কোএফিশিয়েন্টকে রো দিয়ে ডিনোট করব, আর স্যাম্পল কোলিশন কোএফিশিয়েন্টকে আর দিয়ে। দেখো রো দিয়ে করা হয়, রো এক্স আর ওয়াই দুইটা ভেরিয়েবলের মধ্যে যদি তুমি কোলিশন কোএফিশিয়েন্ট বের করো পপুলেশন, তাহলে রো এক্স ওয়াই, আর যদি শুধু রো লিখো তা আপত্তি নেই। আর আমরা যদি সরি স্যাম্পল কেসে ব্যবহার করে থাকি তাহলে আমরা আর এক্স ওয়াই বা শুধু আর দিয়ে ব্যবহার করতে পারি। সরি আমি তো পানি খেয়ে গলায় সমস্যা হচ্ছে। আমাদের এখানে ম্যাথমেটিক্যালি আমরা সূত্রটা এটি লিখেছি, দেখো এই কার্ল পিয়ারসন লিখেছেন, আমি লিখিনি, মানে এটা জাস্ট দেখাচ্ছি আর কি ওনার ফর্মুলাটা। এবং এই ফর্মুলাটাকে প্রোডাক্ট মোমেন্ট ফর্মুলা বলা হয়। কার্ল পিয়ারসন প্রোডাক্ট মোমেন্ট ফর্মুলা, প্রথম যে ফর্মুলাটা রয়েছে এটাকে প্রোডাক্ট মোমেন্ট ফর্মুলা হিসেবে এটা পরিচিত। আরেকটা কথা হলো এখানে আমরা এই ফর্মুলাটাকে যখন অঙ্ক করব বা কোনো প্রবলেম সলভ করব, সলিউশন বের করব, তখন আমরা ওয়ার্কিং ফর্মুলা হিসেবে নিচের ফর্মুলাটা ব্যবহার করতে পারি। ওয়ার্কিং ফর্মুলা অর্থাৎ অঙ্ক করার ক্ষেত্রে বা প্র্যাকটিক্যালি যখন আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে সলিউশন কোএফিশিয়েন্ট বের করব, তখন আমরা এইভাবে সূত্রটা না লিখে সূত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি। আসলে মূলত এই সূত্রটা উপরের অংশটা ভাঙালে ওটাকে আলটিমেটলি আমরা এইভাবে লিখতে পারি বা বের করে দেখাতে পারি। একইভাবে আমরা এই যে সাম অফ স্কোয়ার গুলিকেও ভেঙে এইভাবে প্রমাণ করতে পারি। যেমন আমি একটা সাম অফ স্কোয়ারকে যদি ভেঙে দেখাই তোমাদের দেখতে পাবে, বা উপরটা যদি ভেঙে দেখাই, আমি দেখো আমি একটু ইতে যাচ্ছি, হোয়াইট বোর্ডে যাচ্ছি। আমাদের ফর্মুলাটা হলো আর এইগুলো ফর্মুলাটা। এখন দেখো আমি যদি উপরেরটাকে ভাঙাই, উপর অংশটাকে ভেঙে আমরা কি লিখতে পারবো, এই যে উপরেরটা, এই শুধু উপরেরটা ইজ ইকুয়াল টু, আমরা যদি এটাকে লিখি, দুটাকে ভাঙিয়ে ফেলি আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আমরা ওয়াই মাইনাস এক্স বার ওয়াই মাইনাস এক্স ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই বার, ব্র্যাকেট ক্লোজ। এখন সাম যদি ভিতরে ঢুকিয়ে ফেলি তাহলে এটাকে লিখতে পারি সামেশন অফ এক্স ওয়াই মাইনাস কনস্ট্যান্ট টার্ম, মিন ভ্যালু কনস্ট্যান্ট টার্ম, এটা কনস্ট্যান্ট টার্ম, এটা একটা কনস্ট্যান্ট টার্ম, একটা স্যাম্পলের জন্য মিন একটাই পাবো, এটা একটা কনস্ট্যান্ট টার্ম। এখন আমরা এই সামেশন চিহ্ন সাধারণত ভেরিয়েবলের আগে বসাবো, কাজে কনস্ট্যান্ট টার্ম সামের বাইরে নিয়ে যাব কমন হিসাবে, কাজে এটাকে আমি লিখতে পারি সামেশন অফ ওয়াই, এটাকে লিখতে পারি
ওয়াই বার সামেশন অফ এক্স, আর ওটাকে লিখতে পারি সামেশন অফ দুইটা কনস্ট্যান্ট টার্ম। তার মানে কি, তার মানে n সংখ্যক বার যদি এগুলি যোগ করি, এই দুটা কনস্ট্যান্ট টার্ম, ধরো 2 2 2 n সংখ্যক বার যদি যোগ করো তাহলে কি হবে, লেট আস এই দুটার গুণফল 2, তাহলে 2 যদি n সংখ্যক বার যোগ করো তাহলে কি হবে, 2 ইনটু n লিখা যাবে, মানে টোয়াইস n লিখা যাবে না, টোয়াইস n লিখা যাবে। ঠিক তদ্রূপ এটাকে সাম, এটার আগে এই n সংখ্যক বার যোগ করা, x বার y বার যোগ x বার y বার যোগ x বার y বার, তার মানে n সংখ্যক বার যোগ করলাম, কাজে এটাকে লিখতে পারবো n সংখ্যক ডাটা আছে পেয়ার ওয়াইজ, তাহলে আমি এটা লিখতে পারবো এখানে। এখন দেখো এই সামেশন অফ এটাকে কি লিখতে পারবো, y কে আমরা y বার ইজ ইকুয়াল টু কত, y বার ইজ ইকুয়াল টু কি, সামেশন অফ y ডিভাইড বাই n, কাজে এটাকে লিখতে পারবো সামেশন অফ y ইজ ইকুয়াল টু লিখতে পারি n y বার, তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারবো, এটাকে কি লিখতে পারবো n y বার, তাহলে পাচ্ছি কি n x বার y বার, আবার x সামেশন অফ x কে লিখতে পারবো n x বার, কাজে n x বার y বার, কাজে দুইটা পেয়ে যাচ্ছি, এটা এখানে পাচ্ছি টুয়াইস মাইনাস টুয়াইস n, এটা একটা, কাজে এখানে আমরা যদি বলি দুইটা পাচ্ছি, ঠিক আছে, একটা দিয়ে কেটে দিই, একটা কাটা যায়, এখানে এটাকে যদি লিখি n x বার, তাহলে আমার পেয়ে যাচ্ছি n x বার y বার, কাজে এই প্লাস আছে মাইনাস আছে একটা কাটা যায়, বাকি থাকে কি, বাকি আমরা কাটা যায়, তাহলে বাকিটা আমাদের কিভাবে লিখতে পারি, হ্যাঁ আমরা তখন লিখতে পারি এই উপরের অংশটাকে এইভাবে লিখতে পারবো, সামেশন অফ x y মাইনাস n x বার y বার, এটা থাকবে কারণ একটা কাটা যাবে। এখন এই জিনিসটাকে আমরা ইচ্ছা করলে x বারের মানটা সামেশন অফ x ডিভাইড বাই n, আর এটা সামেশন অফ y ডিভাইড বাই n, n কাটা গেলে একটা, এটাকে আমি এই জিনিসটাকে আমি কাটাকাটি গেলে আমি এটাকে লিখতে পারি, এটার পরিবর্তে এটাকে লিখতে পারি সামেশন অফ x ব্র্যাকেট সামেশন অফ y আর ব্র্যাকেট ক্লোজ n, এটা জাস্ট আমার x বারকে যদি সামেশন অফ x ডিভাইড বাই n লিখি ও y বারকে যদি সামেশন অফ y ডিভাইড বাই n লিখি, তাহলে একটা n কাটা যাবে, তাহলে বাকি লিখতে পারি সামেশন অফ x ইনটু সামেশন অফ y ডিভাইড বাই n। সো এই ফর্মুলাটার উপরের অংশটা আমি লিখতে পারি সামেশন অফ x স্কয়ার মাইনাস সামেশন অফ x ইনটু সামেশন অফ y ডিভাইড বাই n, এইভাবে আমরা লিখতে পারি। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? জি স্যার। কেউ তো একটু জোরে বলো, তোমরা কি জি, স্যার। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে আমরা একইভাবে এই নিচের অংশটা আমরা পরিবর্তন করতে পারবো। জাস্ট আমি যদি একটা দেখাই তাহলে তোমরা বাকিটা বুঝতে পারবে। এটা ইকুয়াল টু কি আসে, এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র, এখানে সামেশন অফ, স্বাভাবিকভাবে তোমরা যদি করো ওই যে a স্কয়ার মানে x স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস টুয়াইস ab মানে 2x x বার প্লাস b স্কয়ার মানে x বার স্কয়ার
তাহলে এখন সামেশন যদি ভিতরে ঢুকিয়ে দাও, ভিতরে ঢুকিয়ে দিলে আমরা পেয়ে যাব সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস 2 কনস্ট্যান্ট টার্ম এক্স বার কনস্ট্যান্ট টার্ম সামের বাইরে চলে আসবে, আর ওটাকে লিখতে পারি সামেশন অফ এক্স, আর এক্স বারটা কনস্ট্যান্ট টার্ম, সো আগের মতো করে n সংখ্যক বার এক্স বার যোগ করা যেই কথা, এক্স বার স্কোয়ার n দিয়ে গুণ করা একই কথা। হ্যাঁ, এখন স্বাভাবিকভাবে এই জিনিসটাকে যদি তুমি এটাতে সূত্র আমরা এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স ডিভাইড বাই n, সো এই যে এক্স বার ইজ ইকুয়াল টু আমরা যে সূত্র জানি গড়ের সূত্র অ্যারিথমেটিক মিনের x ডিভাইড বাই n, সো আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি এটাকে n x বার লিখতে পারি, x সামেশন অফ x কে লিখতে পারি n x বার, কাজে এটা হয়ে যাচ্ছে টুয়াইস n x বার স্কয়ার। তাহলে এখানে একটা আছে, এখানে দুটো হয়ে যাচ্ছে, তাহলে আমি আলটিমেটলি এটাকে লিখতে পারি এই সামেশন অফ x স্কয়ার মাইনাস n x বার স্কয়ার n x বার স্কয়ার। আলটিমেটলি এখন x বার কে যদি তুমি সূত্রটা লিখো তাহলে তুমি এটাকে কি লিখতে পারো, এটাকে লিখতে পারো সামেশন অফ x ডিভাইড বাই n, তাহলে এটা হোল স্কয়ার, তাহলে নিচের n স্কয়ার হচ্ছে আর উপরে সামেশন অফ x হোল স্কয়ার হচ্ছে, কাজে এটাকে তুমি এখন সূত্রটাকে আলটিমেটলি n একটা n কাটা গেলে দুইটা n আছে স্কয়ার পাওয়ার, একটা কাটা গেলে তুমি এটা সূত্রটাকে এইভাবে লিখতে পারবা, কি লিখতে পারবা যে সামেশন অফ আলটিমেটলি তুমি লিখতে পারবা সামেশন অফ x স্কয়ার মাইনাস সামেশন অফ x হোল স্কয়ার ডিভাইড বাই n, এটা চলে আসবে। তাহলে আমি এইটা পেয়ে যাচ্ছি আলটিমেটলি, কার পরিবর্তে এই জিনিসের পরিবর্তে। একইভাবে আমরা x এর জায়গাতে যদি y বসিয়ে দিই তাহলে আমরা পাবো কি সামেশন অফ y স্কয়ার মাইনাস সামেশন অফ y হোল স্কয়ার ডিভাইড বাই n। এইভাবে আমরা সূত্রটা ভাঙাতে পারি। এইটা এখানে বসানো হলো, এই যে আমি যা করেছি। এখন দেখো তোমরা কিন্তু মনে রাখিও সামেশন অফ x স্কয়ার আর সামেশন অফ x হোল স্কয়ার এক না, এই দুটি কথা এক না। 1 আর 2 দুইটা ভ্যালু যোগ করে স্কয়ার করব, 1 আর 2 স্কয়ার করলে কত, 1 আর 2 যোগ করে স্কয়ার করব 3 স্কয়ার 9, আর যদি আমি 1 কে স্কয়ার করি 2 কে স্কয়ার করে যোগ করি তাহলে আমরা পাচ্ছি কত 5, কত পাচ্ছি 5 পাচ্ছি, দুইটা জিনিস এক না। আমি বলতে চাচ্ছি সামেশন অফ x হোল স্কয়ার আর সামেশন অফ x স্কয়ার দুইটা জিনিস এক না, এটা তোমাদের সময় কি কথা বলছো, এই সূত্র লিখার সময় এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা এটা লক্ষ্য রাখবে। এটা হোল স্কয়ার আর এইটা এই সামেশন অফ x স্কয়ার, এই দুটা জিনিস এক না, এই দুটো এক না, একটা হলো যোগ করে স্কয়ার করা আর একটা হলো স্কয়ার করে যোগ করা, দুইটা জিনিস এক না। সূত্র লিখবার সময় তোমরা অনেকেই অনেক সময় অতীতে দেখেছি বড় ভাই বোনরা এরকম সূত্র লিখতে গিয়ে এত বেশি গুরুত্ব দেয়নি, তখন অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে, কাজে এই খারাপ ব্যাপার লক্ষ্য রাখতে হবে, এটা বলা দরকার ছিল তাই আমি বলেছি তোমাদের।
এই তো আমি শেষ করে দেবো, যেহেতু তোমাদের অনেকে নামাজ টামাজ পড়ো, তোমাদের ব্যস্ততা আছে। তো আমরা তাহলে এইটাকে সাম অফ প্রোডাক্ট বলা হয়, উপরের অংশটাকে, এই যে এই উপরের অংশটাকে বলা হয় সাম অফ প্রোডাক্ট, আর নিচের এই অংশটাকে বলা হয় সাম অফ স্কোয়ারস অফ এক্স, সাম অফ স্কোয়ারস অফ ওয়াই। তাই সূত্রটা এইভাবে লিখতে পারে কেউ। ওকে, তাহলে আমরা কোএফিসিয়েন্টের মান কত থেকে কত পর্যন্ত হবে? -1 থেকে +1 পর্যন্ত হবে। সর্বনিম্ন মান 0 হতে পারে। সর্বনিম্ন মান 0 হবে যখন ইন্ডিপেন্ডেন্ট হবে, কোনো রিলেশনশিপ থাকবে না। এখন কেউ যদি বলে স্যার -1 এবং +1 এর মধ্যে সর্বনিম্ন মানটা আমরা দেখছি -1, আসলে এখানে সাইনটা কোএফিসিয়েন্টের ক্ষেত্রে indicates the nature of the relationship, whether the relationship is positive or negative. Only we can get an idea about this thing. But here, on the consideration of the real line, in that situation we can consider that -1 is the lowest value of this range, -1 to +1. But here sign only indicates the nature of the relationship. Only numerical figure you have to consider as whether the intensity or extent of relationship is high or low. এখানে নিউমেরিক্যাল ফিগারটা তোমাকে বুঝাবে সম্পর্কের মাত্রাটা কেমন, কিন্তু নেগেটিভ আর পজিটিভ সাইন শুধুমাত্র ব্যবহার করছে সম্পর্কটা কি সমমুখী না বিপরীতমুখী। একটা বৃদ্ধি পেলে আরেকটা বৃদ্ধি পেলে পজিটিভ, বা একটা হ্রাস পেলে আরেকটা হ্রাস পেলে পজিটিভ, কিন্তু একটা বৃদ্ধি পেলে আরেকটা হ্রাস পেলে নেগেটিভ, অথবা একটা হ্রাস পেলে আরেকটা বৃদ্ধি পেলে পজিটিভ। হ্যাঁ স্যার, ক্লাসে আছি, তবু বলেন স্যার। আদাব আদাব। না না, অনলাইন ক্লাসে আছে, অনলাইন ক্লাস নিচ্ছি স্যার। আমি আসবো না, আমার কাছে ওরা পাঠালে আমি ক্লাস নিচ্ছি, তো আমার অনলাইনে ক্লাস নিচ্ছি ডিপার্টমেন্টে, কাছে তো ডিপার্টমেন্ট, এই কারণে স্যার। কিন্তু আপনার ওই যে আমি কিন্তু হলে ছাত্রী মানে সিট দিতে পারবো না আর কি, ওই ওই কন্ডিশনে আর কি, যদি পাঠান দিতে পারেন। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, বলেন, আমি ওখানে বলেন বলতে, তাহলে হ্যাঁ যেতে বলেন, বললে হবে, আমাকে বললেই বা আপনার রেফারেন্স যাতে চায় তাহলেই হয়ে যাবে। ঠিক আছে স্যার, হ্যাঁ আদাব আদাব। আমি মানে হলে ছাত্রীদের অ্যাটাচমেন্টে দিতে চাচ্ছি না মাস্টার্সের, এই কারণে সমস্যা হচ্ছে। আর যে স্যারেরা সুপারভাইজার কথা দিচ্ছে যে সিট চাইবে না, ওই ছাত্রদের ছাত্রীদেরকে না দিয়ে পারছি না। যেমন এখন প্রভোস্ট কাউন্সিলের কনভেনার প্রধান উনি রিং করেছে, দেখা যায় কখনো এরকম যে অ্যাসোসিয়েট অ্যাডভাইজার স্যার রিং করেছে, স্যার স্যার সিট লাগবে না স্যার, এমনি দেন। তো স্যারদের রেফারেন্সটা লিখে রেখে তারপর অ্যাটাচমেন্ট হিসাবে তাও দিচ্ছি, অন্যগুলি একদম দিতে চাচ্ছি না। কারণ কয়দিন পর যদি ছাত্রীরা এখন সিট লাগবে না বলে মাস্টার্সের স্টুডেন্ট বাইরে থেকে এসেছে, আমার দয়া দেখানো উচিত। কিন্তু এখন হলে সিট নাই, আমার আন্ডার গ্রাজুয়েট ছাত্রীদের উঠাবো কিভাবে, এই বিপদে আছি আমি। এই যে ভর্তি হবে কয়দিন পর, করোনার কারণে তো পুরাতনরা বের হইতে পারলো না, মাস্টার্সের তারা বের হইতে পারেনি। অপরদিকে আন্ডার গ্রাজুয়েট ফার্স্ট ইয়ার ওরা গণরুম থেকে মেন বিল্ডিং উঠতে পারেনি। এখন জটিল পরিস্থিতি হবে, মারাত্মক। যাই হোক, তোমাদের এই কারণে একটু বিরক্ত করে ফেলেছি, এই যে কথা বলতে হচ্ছে স্যার, জরুরি ফোন ছিল, ধরতে হচ্ছে। আমি তাহলে বুঝাতে পেরেছি কিনা যে -1 এবং +1 যে এটা হাইয়েস্ট কোরিলেশন, অর্থাৎ ঋণাত্মক সম্পর্কের ক্ষেত্রে -1 হলো মানে সর্বোচ্চ মান, আর পজিটিভ রিলেশনশিপ ক্ষেত্রে এটা সর্বোচ্চ মান। কাজে আমরা এখানে রিয়েল লাইন বিচারে ওই যে -1 ছোট সর্বনিম্ন ওই সেন্সে বলছি না, আমরা এখানে সর্বনিম্ন মানকে 0 বলবো। তবে আমাদের অনেক স্যার না এরকম মনোভাব পোষণ করে থাকে যে -1 মানে সর্বনিম্ন কোরিলেশন, না না না, পূর্ণ ঋণাত্মক রিলেশনশিপ। কারণ আমি এই সাবজেক্টে কি বলবো আর বহুকাল পড়াশোনা করে এসেছি, কাজেই এটা রং কনসেপশনের কোনো সুযোগ নেই, যেটা বলেছি সেটি ঠিক আল্লাহর করুণায়। কাজে আমি সাবজেক্টের সাথে কারো হয়তো যারা এইগুলি সম্পর্কে অত বেশি ডিটেলস ডিল করেনি তারা হয়তো এরকম বলে থাকেন, কিন্তু এটি ঠিক না। তো আমি জিরোটা হলো লয়েস্ট কোরিলেশন, অর্থাৎ যখন ইন্ডিপেন্ডেন্ট হবে, দুইটার মধ্যে ভেরিয়েবলের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, সর্বনিম্ন মান কোরিলেশন আমি 0 বলতে আগ্রহী।
এবং আমি যে কোনো পরিস্থিতিতে যে কোনো জনের সাথে এই ব্যাপারে যুক্তি প্রদর্শন করতে পারবো বা করেছি, কাজেই সমস্যা নেই। তো কেউ জিজ্ঞেস করলো, আমি এটাই বলবো তোমাদেরকে বলতে, যে নেগেটিভ পজিটিভ সম্পর্কটা ভিত্তিতে পূর্ণ ঋণাত্মক, পূর্ণ ধনাত্মক মান, মাইনাস এবং প্লাস, এই দুটাকে বুঝাচ্ছি আমি, কিন্তু সর্বনিম্ন মান হলো আমাদের 0। তো আজকে আমি এখানে রাখতেছি, কারণ যেহেতু তোমরা অনেকেই, আমি যদিও দেড় দিয়ে ঢুকেছি, এটা আমার রুমের পরিষ্কারের সংক্রান্ত কাজে, তোমাদের তো দোষ নেই, কাজে আজকে এখানে রাখছি, পরের ক্লাস আমি বেশি করে একটু পড়িয়ে দেবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আমি এখন অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। যা পড়িয়েছি কারো কোনো কোশ্চেন আছে, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির স্টুডেন্টরা অনেক ব্রিলিয়ান্ট, তারা মোটামুটি যদি মনোযোগ সহকারে শুনে তাহলে তারা বুঝতে পারে অনেক কিছু, কারণ ইঞ্জিনিয়ার তাদের ব্রেইন হলো সবচেয়ে ভালো। Attention please. One, Alpana. Alpana Yes, আছো? Yes, sir. ঠিক আছে বোন। সালেহিন আছো? 2, Yes, sir. 3, Yes, sir. 4, ওয়াহিদ। ওয়াহিদ কোথায়? স্যার ও বললো ও নাকি জয়েন দিতে পারছে না, বের হয়ে গেছে নাকি, ও ছিল। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিলাম। 5, Yes, sir. 9, Yes, sir. 11, Yes, sir. 12, Yes, sir. 14, 14 আছো? মুসলিউদ্দিন? স্যার জি স্যার আছি 14। আচ্ছা ঠিক আছে। গালিব আছো? 17, চৌধুরী আছো? চৌধুরী? Yes, sir. 18, নূর আছো? Yes, sir. অর্ণব আছো? জি স্যার আছে। 23, ওয়ালিদ? Yes, sir. রায়হান সরকার আছো? Yes, sir. উপমা? উপমা আছো? 25, উপমা? উপমা অ্যাবসেন্ট? উপমা অ্যাবসেন্ট দিয়েছি। কুবরা? জি স্যার আছি। 27 আছো? 27, Yes, sir. ওকে। জুবাইর খান আছো? 29, ঠিক আছে। জুবাইর? আগে টাইমটা ট্রাই করুন। জুবাইর আছো? বুঝতেই পারছেন। জুবাইর তো নাই, অ্যাবসেন্ট করে দিচ্ছি। জুবাইর ওকে। 29 ক্লিয়ার বুঝি না, তোমরা কথা বললে তো আমি বুঝতে পারছি না, সরি। লালে আমি ক্লাস অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিই। আদাব, ওই যে আশরাফ স্যারের এই যে কনভেনার, ওনার স্টুডেন্টরা ওটা ছেড়ে দাও, আমার কাছে পাঠাও। ওই যে মানে সিট চাচ্ছে না, সাথে সাথে লিখে একবার আশরাফ স্যার পুরো নামটা লিখে রাখো, ওর সুপারভাইজার। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে ইয়াতুব আলী আছো?